1 জানুয়ারি 2007 বছরের প্রথম দিন কেরালার মালাপ্পুরম জেলার একটা ছোট্ট গ্রাম চেলিমরা। এমনিতে খুব শান্তশিষ্ট একটা গ্রাম, আয়তনে খুব বড়ও নয় আবার একেবারে ছোটও নয়। ন্যাশনাল হাইওয়ে 66 এর একদম পাশে একটা ছিমছাম এলাকা। এর আগে এখানে সেরকম কোনো বড়সড় অপরাধের কথা কখনো শোনা যায়নি, কিন্তু 1 জানুয়ারি 2007 ওই দিনের পর থেকে ওই ছোট্ট জায়গাটা গোটা দেশ জুড়ে ফেমাস হয়ে গেল ভারতের সব থেকে বড় ডাকাতির জন্য। আগে হ্যাঁ, ভারতের ইতিহাসে অনেক বড় বড় ডাকাতির ঘটনাই ঘটেছে, কিন্তু চেলিমরার এই ডাকাতি পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আজ অবধি ভারতের সব থেকে বড় ব্যাংক ডাকাতির তালিকায় নাম্বার 1। সেদিন ছিল সোমবার, সময়টা আনুমানিক সকাল 10:30। চেলিমরার সাউথ মালাবার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার টি.এন. রবীন্দ্রন জাস্ট ব্যাংকের তালাটা খুলে ভেতরে ঢুকেছেন। ভেতরে ঢুকে রবীন্দ্রন তৎক্ষণাৎই কিছু বুঝতে পারেননি, বরং টের পেলেন কিছু সময় পরে, যখন ব্যাংক খোলার কিছু সময় পর নিয়ম মাফিক ব্যাংকের লকার রুম চেক করতে গেলেন। ব্যাংকের লকার রুমে ঢুকতে রবীন্দ্রন যে দৃশ্য দেখলেন, যে কোনো ব্যাংক ম্যানেজারের জন্য সেই দৃশ্য হার্টবিট থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রবীন্দ্রন দেখলেন লকার রুমের লোহা বা স্টিলের তৈরি ছোট ছোট ড্রয়ারগুলো গ্যাস কাটার দিয়ে গলানো, আর তার ভেতরটা একদম খালি। লকারে সোনা দানা, ক্যাশ, টাকা যা ছিল সবকিছু গায়েব, অথচ লকার রুমের চাবি ম্যানেজার রবীন্দ্রন ছাড়া আর কারোর কাছে নেই। সঙ্গে সঙ্গে ডাকা হলো পুলিশ। শুরু হলো ফরেনসিক টিমের নিবিড় পরীক্ষা নিরীক্ষা, কিন্তু কোথাও কিছু নেই, না কোনো ফিঙ্গারপ্রিন্ট, না কোনো ক্লু। তাদের সামনে পড়েছিল কেবল দুটো জিনিস। পায়ের নিচে মানে মেঝেতে একটা 2 ফুট বাই 2 ফুটের গর্ত, আর দেয়ালে লাল রং দিয়ে লেখা দুটো শব্দ, জয় মাও। নমস্কার, আমি অপূর্ব। আর আমাদের আজকের এই ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে একটু আলাদা, একটু অন্যরকম, কারণ এই ভিডিওটা আমার তরফ থেকে আপনাদের জন্য একটা রিটার্ন গিফট, একটা বোনাস এপিসোড। আপনারা আমার চ্যানেলকে এত ভালোবাসা দিয়েছেন, এত সাপোর্ট করেছেন যে আমরা চ্যানেল শুরু করার মাত্র 7 মাসের মধ্যেই 1 লাখের মাইলস্টোন কমপ্লিট করে ফেলেছি। এবং বিশ্বাস করুন, এটা আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তাই বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই 1 লাখের গিফটটা তো আপনারা আমায় দিলেন, এর বিনিময়ে আমি আপনাদেরকে কি দিতে পারি। দেখুন, 1 লাখ মানুষকে তো জনে জনে মিষ্টি খাওয়ানো পসিবল নয়, অনেকে মিষ্টি পছন্দও করে না। তাই আমি ভাবলাম আমি আপনাদেরকে সেটাই দেব যেটা আপনাদের পছন্দ, আমাদের এই চ্যানেলের এঙ্গেজিং ভিডিও, যার জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, যার জন্য আমরা একসাথে জুড়েছি। তাই আমি ডিসাইড করেছি এই এপ্রিল মাস জুড়ে আপনাদের জন্য আমাদের রেগুলার ভিডিওর পাশাপাশি থাকবে 4টে বোনাস এপিসোড। মানে রেগুলার ভিডিও যেরকম আসে সেরকম তো আসবেই, তার সাথে প্রত্যেক শুক্রবার একটা করে এক্সট্রা ভিডিও থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। এবং এই বোনাস এপিসোডগুলোর টপিকও হবে একটু আলাদা, একটু হাটকে। এই বোনাস এপিসোডগুলোতে আমরা ডিসকাস করব ভারতের 4টে মাইন্ড ব্লোয়িং হাই স্টোরি নিয়ে। জানবো কিভাবে কোনো খুন খারাপ বা কিছুই না করে শুধুমাত্র মগজাস্ত্রের জোরে একদল অপরাধী কড়া নিরাপত্তার বলয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। জানবো সেই সব মাস্টারমাইন্ডদের গল্প যারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রচনা করেছিল অপরাধের এক নিখুঁত চিত্রনাট্য। আর এই সিরিজে আজকের প্রথম এপিসোডে আমরা কথা বলবো চেলিমরার সেই ব্যাংক ডাকাতি নিয়ে, যার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল বলিউডের এক ব্লকবাস্টার সিনেমা ধুম দেখে। কিভাবে একজন সাধারণ মধ্যবিত্ত ছেলে হয়ে উঠল এই ডাকাতির মাস্টারমাইন্ড, আর কিভাবেই বা ঘটালো এই এত বড় কাণ্ড। কেরালা পুলিশের ঘুম উড়িয়ে দেওয়া সেই অবিশ্বাস্য রাত, আর এক জেদি পুলিশ অফিসারের 25 লক্ষ কল রেকর্ড চেক করার সেই হার নামানা লড়াই, সবটাই বলবো আজকের এই বোনাস এপিসোডে। তাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের এই সফর আপনাকে নিয়ে যাবে এমন এক অন্ধকার গলির ভেতরে, যেখানে প্রত্যেক মোড়ে অপেক্ষা করছে নতুন নতুন চমক। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম বোনাস এপিসোড, দ্য ধুম কপিক্যাট, চেলিমরা ব্যাংক হাইস্ট। মালাবার গ্রামীণ ব্যাংকের সেই লকার রুমে তখন তিল ধারণেরও জায়গা নেই। কেরালা পুলিশের দুধে অফিসাররা খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে গেছেন। তার সাথে খবর দেওয়া হয়েছে মালাপ্পুরমের এসপি
বিজয়নকেও। ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য যখন একটা টিম ব্যাংকের ভেতরে ঢুকলো, তারা রীতিমতো হতভম্ব। সাধারণত ডাকাতি মানেই ভাঙচুর, ধস্তাধস্তি, সিসিটিভি ক্যামেরা উপড়ে ফেলা, ছুরি বা বন্দুক দেখিয়ে ভয় দেখানো ইত্যাদি। কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে সেরকম কিছুই হয়নি। সমস্ত জিনিসপত্র তার নিজের জায়গাতেই আছে। ব্যাংকের মেইন গেটও একদম অক্ষত, জানলার গ্রিলও কাটা হয়নি, এমনকি সিসিটিভি ক্যামেরাগুলোও একদম সচল। কিন্তু লকার রুমের মেঝেতে থাকা সেই 2 ফুট বাই 2 ফুটের গর্তটা যেন চিৎকার করে বলছিল, এই অপরাধী কোনো সাধারণ অপরাধী নয়। তদন্তে নেমে পুলিশের প্রথম প্রশ্ন ছিল, এই গর্তটা এলো কোত্থেকে? এবার যে বিল্ডিংটায় ওই ব্যাংকটা ছিল সেটা ছিল দোতলা। বিল্ডিং এর ওপর তলায় ছিল ব্যাংক, আর নিচ তলায় ছিল একটা রেস্টুরেন্ট, এবং ওই রেস্টুরেন্টের সিলিং দিয়েই এই গর্তটা করা হয়েছে। সাথে সাথে পুলিশ ছুটে যায় গ্রাউন্ড ফ্লোরের ওই রেস্টুরেন্টে, আর সেখানে গিয়ে পুলিশেরও চক্ষু চড়ক গাছ। রেস্টুরেন্টের বাইরে বড় করে বোর্ড লাগানো, আন্ডার রেনোভেশন। এলাকার লোকজনও জানতো এখানে একটা নতুন রেস্টুরেন্ট হবে, যার জন্য গত কয়েক মাস ধরে রেনোভেশনের কাজ চলছে। কিন্তু ভেতরে ঢুকে পুলিশ দেখতে পায় সেখানে রেস্টুরেন্টের কোনো আসবাব বা জিনিসপত্র কিছুই নেই। পড়েছিল শুধু কয়েকটা ড্রিল মেশিন, শাবল আর কয়েকশো কেজি সিমেন্টের চাই। পুলিশের আর বুঝতে বাকি রইল না, আসলে রেনোভেশনের আড়ালে ডাকাতরা সিলিং কেটে সুড়ঙ্গ বানাচ্ছিল ব্যাংকের লকার রুমে ঢোকার। তারপরে বিল্ডিং এর মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মাত্র 1 মাস আগেই ইউসুফ নামের এক লোক এসে নিচতলার এই দোকানটা ভাড়া নিয়েছিল। ইউসুফ বলেছিল সে এখানে একটা আধুনিক কেরালাই রেস্টুরেন্ট খুলতে চায়। সে অ্যাডভান্স হিসেবে মোটা অঙ্কের টাকাও দিয়েছিল মালিককে। তাই মালিকের মনেও সন্দেহের বিন্দুমাত্র অবকাশ ছিল না। কিন্তু পুলিশ যখন ইউসুফের আইডি কার্ড আর ফোন নাম্বার চেক করতে গেল, তখন দেখলো সবটাই ভুয়ো। মানে জাল ভোটার কার্ড আর ভুয়ো নাম ব্যবহার করে পুলিশের নাকের ডগায় ফোন দিয়ে এঁটেছিল এই অপরাধী। কিন্তু আসল টুইস্ট তখনও ছিল লকারের দেয়ালে, লাল রঙের লেখা সেই জয় মাও। পুলিশ মহলে গুঞ্জন শুরু হলো, তাহলে কি এটা মাওবাদীদের কাজ? তারাই কি ছদ্মবেশে সেই ডাকাতি ঘটিয়েছে? কারণ সেই সময় কেরালার বেশ কিছু এলাকায় মাওবাদী মুভমেন্ট মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাই পুলিশও এটাকেই ক্লু ধরে কেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই এসপি বিজয়ন একটা সূক্ষ্ম ডিটেলস লক্ষ্য করেন। যদি কোনো মাওবাদী সংগঠন এই কাজ করে থাকে, তাহলে তারা এভাবে দেয়ালে লিখে যাবে কেন? তাই তিনি এক প্রকার আভাস পাচ্ছিলেন যে এটা কোনো মাওবাদীদের কাজ নয়, বরং এটা পুলিশকে বিভ্রান্ত করার জন্য লেখা হয়েছে। এবং বলতেই হয়, ডাকাতরা এই লেখার মাধ্যমে পুলিশকে বিভ্রান্ত করতে যথেষ্ট সফল হয়েছে। কারণ ততক্ষণে ঘটনার প্রায় 48 ঘন্টা কেটে গেছে। অপরাধীদের যদি পালানোর মতলব থাকে, তাহলে এতক্ষণে আরামসে তারা অন্য কোনো দেশে পালিয়ে যেতে পারে। যাই হোক, গোটা পুলিশ ডিপার্টমেন্ট তখন দিশেহারা। কি করবে, কোথায় খুঁজবে, কাকে ধরবে, কোনো ক্লু নেই। এমন একটা সময় এসপি বিজয়ন এমন একটা অসম্ভব চ্যালেঞ্জ নিলেন, যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। যেমনটা ভিডিও শুরুতেই বললাম, এটা ছিল ভারতের সবথেকে বড় হাইস্ট। সর্বমোট 80 কেজি সোনা, সাথে 25 লক্ষ ক্যাশ টাকা। গোটা দেশ জুড়ে এত বড় অ্যামাউন্টের ডাকাতি এর আগে কোনোদিন হয়নি। তাই এই খবরটা পাবলিশ হওয়া মাত্রই আগুনের মতো ছড়িয়ে পড়লো গোটা দেশ জুড়ে। এবং খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুলিশের কাছেও নানান রকম টিপস আসতে শুরু করলো। কেউ ফোন করে বলছে হায়দ্রাবাদে একটা হোটেলে কিছু সোনা পাওয়া গেছে, আবার কেউ ফোন করে বলছে কলকাতার কোথাও কিছু সন্দেহজনক লোককে দেখা গেছে। তাছাড়াও তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম টিপস আসতে শুরু করে। আর পুলিশও একটা একটা করে সেই টিপস গুলোকে ফলো করতে শুরু করে। কখনো গোয়া তো কখনো মুম্বাই, আবার কখনো কলকাতা তো কখনো হায়দ্রাবাদ। অনেক দৌড়াদৌড়ির পর পুলিশ বুঝতে পারে এই টিপস গুলো আসলে কিছুই না। ইনভেস্টিগেশনকে ডিলে করার জন্য কেউ ইচ্ছাকৃতভাবে ভুলভাল টিপস দিচ্ছিল, যাতে পুলিশ একদিকে অপরাধীদের খুঁজতে থাকে আর অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পায়। তো এরকম একটা অবস্থায় পুলিশের সামনে যখন সমস্ত রাস্তা বন্ধ, তখন এসপি বিজয়ন একটা অদ্ভুত কাজ করলেন। তিনি ওই ব্যাংকের আশেপাশে যত মোবাইল টাওয়ার আছে, সেই মোবাইল টাওয়ারগুলোর গত 3 মাসের মোবাইলের সমস্ত কল রেকর্ড চেয়ে পাঠালেন। কোন নম্বর থেকে কোন নম্বরে কল গেছে, কতবার গেছে, কি কথা হয়েছে, সমস্ত কিছু। এবং এই সব কিছু মিলিয়ে সেই কল ডেটার সংখ্যাটা কত ছিল জানেন? প্রায় 2.5 মিলিয়ন, মানে 25 লক্ষ।
শুরু হলো খড়ের গাদায় সুচ খোঁজার লড়াই। লাখ লাখ নাম্বার থেকে খুঁজে বার করতে হবে এমন একটা নাম্বার যেটা ডাকাতির আগে ওই এলাকায় দিনের পর দিন অ্যাক্টিভ ছিল, কিন্তু 1 জানুয়ারির পর থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। 25 লক্ষ কল রেকর্ড। সংখ্যাটা মুখে বলা যতটা সহজ, সেটাকে বসে অ্যানালাইজ করা মোটেই ততটা সহজ ছিল না। এসপি বিজয়ন তার আইটি সেলের সেরা অফিসারদের নিয়ে একটা বিশেষ টিম তৈরি করলেন এবং তারপর দিনের পর দিন রাতের পর রাত চলতে থাকে সেই ডেটা স্ক্রিনিং। এবং বেশ কয়েক সপ্তাহ ধরে এই ডেটা স্ক্রিনিং চলার পর প্রায় কয়েক হাজার সন্দেহভাজন নম্বরের লিস্ট থেকে হঠাৎ করে একটা নাম্বার হাইলাইট হয়ে ওঠে। এমন একটা নাম্বার যেটা ডাকাতির আগের দিনগুলোতে বেশ অ্যাক্টিভ ছিল, কিন্তু 1 তারিখ সকাল থেকে সুইচ অফ হয়ে গেছে। পুলিশ যখন ওই নাম্বারের কল ডিটেলস বা সিডিআর বের করে দেখে, তারা দেখতে পায় এটা একটা ভুয়ো আইডি কার্ড দিয়ে কেনা সিম, কিন্তু এই সিম থেকে বারবার একটা ল্যান্ডলাইন নাম্বারে ফোন করা হয়েছে। পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে সেই ল্যান্ডলাইন নাম্বারটা ছিল কোজিকোড়ের একটা বাড়ির নম্বর। বিজয়ন বাবু আর এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে পুলিশের একটা ছোট্ট টিম নিয়ে তড়িঘড়ি করে রওনা দিলেন কোজিকোড়ের সেই বাড়ির উদ্দেশ্যে। তারপর 25শে ফেব্রুয়ারি 2007, মানে এই ডাকাতির এক্স্যাক্টলি 56 দিন পর, বিজয়ন বাবু কোজিকোড়ের ওই বাড়ি থেকে গ্রেফতার করেন এই হাইস্টের মাস্টার মাইন্ড ভানিয়া পুরাক্কাল জোসেফ উর্ফে বাবুকে। শুধু তাই নয়, তার সাথে সাথে ওই বাড়ি থেকেই পুলিশ গ্রেফতার করে এই ক্রাইমে বাবুর 3 জন সঙ্গীকে, কারিয়াল শিবু উর্ফে রাজেশ, বি রাধাকৃষ্ণান আর তার স্ত্রী কনকেশ্বরী। কিন্তু এখানেই শেষ নয়। জোসেফ উর্ফে বাবু আর তার সঙ্গীরা ধরা পড়ার পর যখন মুখ খুলল, তখন কেরালা পুলিশের সামনে উন্মোচিত হলো এক অবিশ্বাস্য চিত্রনাট্য। ধরা পড়ার পর জোসেফ যথারীতি সমস্ত এলিগেশন মিথ্যে বলে দাবি করেছিল, যেটা কম বেশি সব অপরাধীরাই করে। কিন্তু পুলিশের 3rd ডিগ্রি পড়তেই গড়গড় করে বেরিয়ে এলো আসল সত্য। তারা জানায় এই ডাকাতির ছক তারা একদিনে করেনি, প্রায় 2 মাস ধরে তারা চেলেমরার এই ব্যাংকটার উপর নজর রাখছিল। জোসেফের কথায় তাদের প্রথম লক্ষ্য ছিল এমন একটা রাস্তা খুঁজে বার করা যাতে কোনো সিকিউরিটি অ্যালার্ম না বাজিয়ে ভল্টের ভেতরে ঢোকা যায়। এবং যখন তারা দেখলো ব্যাংকের নিচতলাটা খালি পড়ে আছে, তখন তাদের মাথায় এই আইডিয়াটা আসে। তারা বিল্ডিং এর মালিকের সাথে যোগাযোগ করে নিজেদেরকে রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে ওই নিচতলার ঘরটা ভাড়া নিয়ে নেয়। তারপর 29শে ডিসেম্বর 2007, জোসেফ, রাজেশ, রাধাকৃষ্ণান আর কনকেশ্বরী এই 4 জন মিলে মুখে কাপড় বেঁধে রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তারা কিন্তু কোনো রাতের অন্ধকারে ঢোকেনি, তারা ঢুকেছিল দিনের আলোয়। তাদের হাতে ছিল বড় বড় ড্রিল মেশিন আর গ্যাস কাটার, কিন্তু এলাকার লোকজন যাতে তাদেরকে সন্দেহ না করে, তাই সাথে করে কিছু ফার্নিচারও নিয়ে এসেছিল তারা। এবং এইভাবে নর্মাল দিনের আলোয় চলতে থাকে সুড়ঙ্গ বানানোর কাজ। কেউ যখনই আওয়াজ নিয়ে প্রশ্ন করত, তারা বলতো রেস্টুরেন্টের রেনোভেশনের কাজ চলছে, আর ব্যাংকের লোকেরাও সেটাই বিশ্বাস করে নিয়েছিল। তারপর আসে 31শে ডিসেম্বর, রবিবার। ওই দিন ব্যাংক বন্ধ। তারা জানতো এটাই মোক্ষম সময়। তাই একদিকে গোটা এলাকা যখন নিউ ইয়ার সেলিব্রেশনে ব্যস্ত, চারিদিকে সবাই হই হই আর গান বাজনায় মশগুল, ঠিক তখনই ওই নিচের তলার সিলিং ফুটো করে ব্যাংকের ভল্টে ঢুকে যায় এই 4 জন। সামনে ছিল কোটি কোটি টাকার সোনা আর গ্যাস। তারপর গ্যাস কাটার দিয়ে সেই লকারগুলোকে গলিয়ে তারা একে একে 80 কেজি সোনা এবং 25 লক্ষ টাকা ব্যাগে ভরে নেয়। কিন্তু এরপর তারা যেটা করলো সেটা ছিল সব থেকে বড় চাল। জোসেফ নিজেই দেয়ালে লিখে দেয় জয় মাও। এটা কোনো রাজনৈতিক মতাদর্শ থেকে লেখা হয়নি, এটা ছিল স্রেফ একটা রেড হিয়ারিং বা পুলিশকে ভুল পথে চালনা করার একটা ফাঁদ। এবং যেমনটা বললাম, তারা এটা করতে বেশ সক্ষমই হয়েছে। তারা চেয়েছিল পুলিশ যেন এটাকে মাওবাদীদের কাজ ভেবে মাওবাদী বা নকশালদের পেছনে ছুটে সময় নষ্ট করে। শুধু তাই নয়, পুলিশকে বিভ্রান্ত করার জন্য তারা ডাকাতির পরে সরাসরি চলে যায় হায়দ্রাবাদে এবং সেখানে গিয়ে একটা হোটেলে তারা ইচ্ছে করে 1 কেজি সোনা ফেলে আসে, যাতে পুলিশ মনে করে তারা হায়দ্রাবাদেই গা ডাকা দিয়েছে। এমনকি তারা নিজেরাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের হেল্পলাইনে ফোন করে ভুলভাল টিপস দিতে শুরু করে। এবং এই সব কিছুর উদ্দেশ্য ছিল একটাই, পুলিশকে ব্যস্ত রাখা আর নিজেদের জন্য একটা পালানোর রাস্তা পরিষ্কার করা।
কিন্তু জেরা শেষে জোসেফ যেটা স্বীকার করলো সেটা শুনে কেরালা পুলিশ রীতিমতো থতমত খেয়ে গেছে। জোসেফ জানায় এই পুরো ডাকাতির ইন্সপিরেশন ছিল 2004 সালের বলিউড ব্লকবাস্টার সিনেমা ধুম। সিনেমার ক্লাইম্যাক্সে জন আব্রাহাম যেভাবে নিউ ইয়ার ইভের দিন মেজের তলা দিয়ে এসে ক্যাসিনোর ভল্ট লুট করেছিল, জোসেফ ঠিক সেই সিনটাই যেন বাস্তবে ফুটিয়ে তুলতে চেয়েছিল। এবং এর জন্য জোসেফ এই ধুম সিনেমাটা প্রায় 50 বার দেখে ফেলেছে। নো ডাউট জোসেফ খুব মন দিয়ে এই সিনেমাটা দেখেছিল, কিন্তু সিনেমাটা দেখতে দেখতে জোসেফ যে জিনিসটা ভুলে গেছিল সেটা হচ্ছে সিনেমায় রিটেক হয়, কিন্তু জীবনের কোনো রিটেক হয় না। এখানে প্রত্যেকটা অ্যাকশনের সমান এবং বিপরীতমুখী রিয়াকশন সহ্য করতে হয়, আর জোসেফ এখন সেটাই করছে। যাই হোক, জোসেফ উর্ফে বাবু এবং তার দল হয়তো আজও জেলের 4 দেয়ালে বন্দি, বা হয়তো তাদের সাজা কমপ্লিট করে এখন বাইরেই আছে। এবং চুরি যাওয়া সোনা প্রায় 80% সোনা পুলিশ রিকভার করে নিয়েছে। কিন্তু চেলিমরা ব্যাংক ডাকাতি আজও ভারতের ইতিহাসে সব থেকে বড় হাইস্ট হিসেবে পরিচিত। যাই হোক, এরই সাথে আমাদের আজকের এই বোনাস এপিসোড এখানেই শেষ হচ্ছে। এই বোনাস এপিসোডটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবই আপনাদের জন্যই, তাই আপনাদের মতামতটা ভীষণ ভীষণ ম্যাটার করে। আর হ্যাঁ, এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বিশ্বাস করুন, আমি যে বলি না যে আপনার একটা ক্লিক আমাদের কাছে বিরাট বড় মোটিভেশন। কিরকম মোটিভেশন সেটা বুঝতে পারছেন তো? 1 মাসে 4টে এক্সট্রা ভিডিও। তাই বলি, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন। আপনাদের জন্য এরকম আরো অনেক সারপ্রাইজ এই চ্যানেলে আসবে ভবিষ্যতে। যাই হোক, দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে এরকমই একটা বোনাস এপিসোডে, এরকমই একটা জবরদস্ত হাই স্টোরি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।